আগের দিনের ক্লাসে আমরা লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির অনুসরণে ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে 17টা বৈশিষ্ট্যের মধ্যে 10টি বৈশিষ্ট্য আমরা দেখে নিয়েছি, বাকিগুলো আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেকুলার স্টেট। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষতাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে আমাদের সংবিধানের মৌলিক অধিকারের 25 থেকে 30 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া 14, 15 এবং 16 নম্বর ধারায় যাতে ধর্মীয় কারণে কোনো রকম ডিসক্রিমিনেশন না হয় সেটা দেখার কথা বলা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, আমাদের মূল সংবিধানে কিন্তু এই সেকুলার শব্দটা ছিল না। সেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রিএম্বেলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সেকুলার কনসেপ্টটা কিন্তু অনেক বড় কনসেপ্ট। ভারতবর্ষের সেকুলারিজমের যে ধারণা, সেটা পাশ্চাত্যের সেকুলারিজমের ধারণা থেকে অনেক আলাদা। পাশ্চাত্যের সেকুলারিজম মূলত একটা নেগেটিভ কনসেপ্ট। এখানে রাষ্ট্র এবং ধর্মের সম্পূর্ণ বিচ্ছিন্নকরণের কথা বলা হয়। ভারতবর্ষের কনসেপ্টটা তুলনামূলক পজিটিভ কনসেপ্ট। ভারতবর্ষে বলা হয় সর্বধর্ম সমন্বয়ের কথা, অর্থাৎ সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা এখানে বলা হয়। নেক্সট বৈশিষ্ট্য ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস বা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। আমাদের সংবিধান আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছরের ঊর্ধ্বে সকলকে ভোটাধিকার দেয়। এই বৈশিষ্ট্যটা ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার কারণ যতদিন পর্যন্ত ব্রিটিশ শাসন ছিল ততদিন কিন্তু কখনোই আমাদেরকে এই সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দেওয়া হয়নি। ব্রিটিশরা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে লিমিটেড ফ্র্যাঞ্চাইজিস দিয়েছে। এই যে ভোটাধিকার, এটা আমাদের গণতন্ত্রের ভিত্তিকে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী করে তোলে, সেলফ রেসপেক্ট বৃদ্ধি করে এবং সোসাইটিতে সাম্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এছাড়া মাইনরিটিসদের মধ্যেও একটা সাম্যের ভাব গড়ে তোলে। প্রথমে যখন আমাদের এই সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দেওয়া হয়েছিল তখন বয়সটা 21 ছিল, কিন্তু 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এই বয়সটা 21 থেকে 18 নামিয়ে আনা হয়। নেক্সট বৈশিষ্ট্য সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব। আমরা প্রথমেই বলেছি যে ভারতবর্ষ হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, কিন্তু ট্রু ফেডারেশন নয়। তাছাড়া ভারতবর্ষের সংবিধানে 1 নম্বর ধারায় বলা হয়েছে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। সেই কারণে আমাদেরকে একটাই মাত্র নাগরিকত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে ভারতের নাগরিকত্ব। যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনাগরিকত্ব। যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, সেখানে দেখতে পাবো তাদের নাগরিকদের একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে, পাশাপাশি তারা যে নির্দিষ্ট রাজ্যে বসবাস করে সেই রাজ্যেরও একটা আলাদা নাগরিকত্ব আছে। নেক্সট বৈশিষ্ট্য ইন্ডিপেন্ডেন্ট বডিজ। আমাদের সংবিধানে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ ছাড়াও আরো কতগুলো সাংবিধানিক সংস্থা তৈরির কথা বলা হয়েছে, যাতে আমাদের গণতন্ত্রের ভিতটা অনেক বেশি মজবুত হয়। এর উদাহরণ হিসেবে আমরা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন ইত্যাদির কথা বলতে পারি। এবং এই সংস্থাগুলো যাতে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, সেই কারণে সংবিধান বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন এদের কার্যকালের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, চাকরির শর্তাবলী নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ইত্যাদি। নেক্সট বৈশিষ্ট্য এমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। ভারতবর্ষে কোনো রকম এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতির হাতে এই জরুরি অবস্থাকালীন ক্ষমতা দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রপতি ভারতবর্ষের সার্বভৌমত্ব, নিরাপত্তা, একতা ইত্যাদিকে রক্ষার জন্য এই জরুরি অবস্থাকালীন ক্ষমতা ব্যবহার করতে পারে। 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে: ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল 352 356 নম্বর ধারায় প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি, আর 360 নম্বর ধারায় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। এবং দেশের কোনো অংশে বা সমগ্র দেশে যদি জরুরি অবস্থা, যে কোনো ধরনের জরুরি অবস্থা জারি হয়, সেই সময় কিন্তু কেন্দ্র সরকার অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। নেক্সট বৈশিষ্ট্য ত্রিস্তরীয় সরকারের অবস্থিতি। আমাদের সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো আছে তার 40 নম্বর ধারায় বলা হয়েছে যে পঞ্চায়েতগুলিকে যদি অনেক বেশি সংগঠিত করতে হয় তাহলে তাদেরকে আরো অনেকটা ক্ষমতা দিতে হবে। সেইটা মাথায় রেখে 1992 সালে 73তম ও 74তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সরকারের তৃতীয় স্তরটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। গ্রামীণ এলাকার জন্য পঞ্চায়েত গঠন করার কথা বলা হয় এবং শহুরে এলাকার জন্য মিউনিসিপ্যালিটিস গঠনের কথা বলা হয়। 73তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এই পঞ্চায়েত সংক্রান্ত বিষয় পার্ট 9, 11th শিডিউল এবং 243 থেকে 243 ও নম্বর ধারা সংবিধানভুক্ত করা হয়। এবং 74তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে পার্ট 9A,
12 শিডিউল এবং 243-এর বি থেকে 243-এর জেড জি এই ধারাগুলো সংবিধানভুক্ত করা হয়। নেক্সট বৈশিষ্ট্য কোঅপারেটিভ সোসাইটিস। 2011 সালে 97তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে কোঅপারেটিভ সোসাইটিসকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। এই সময় পার্ট 9 বি এবং 243-এর জেড এইচ থেকে জেড টি পর্যন্ত ধারা সংবিধানভুক্ত করা হয় এবং কোঅপারেটিভ সোসাইটিসকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার ফলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের দিকটা অনেক বেশি শক্তিশালী হয়। নেক্সট আমরা চলে আসবো ক্রিটিসিজম। ভারতবর্ষের সংবিধানে এতগুলো বৈশিষ্ট্য পড়ার পরেও আমরা দেখি কোথাও কোথাও বিভিন্ন কারণে সংবিধানকে সমালোচনা করা হয়। প্রথম যে সমালোচনাটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে একটা ভারতের সংবিধান হচ্ছে একটা বড় কনস্টিটিউশন, বা বিভিন্ন দেশের সংবিধানকে নিয়ে আমাদের সংবিধান থেকে আমাদের সংবিধান তৈরি হচ্ছে। ডক্টর আম্বেদকর নিজেই বলছেন যে হ্যাঁ, আমরা বিভিন্ন দেশের সংবিধান দেখে তাদের ভালো ভালো বৈশিষ্ট্যগুলো আমরা সংবিধানের অন্তর্ভুক্ত করছি। নেক্সট বলা হয় যে এটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের একটা কার্বন কপি। হ্যাঁ, আমাদের সংবিধানের একটা বড় অংশ 1935 সাল থেকে নেওয়া হয়েছিল, আর খুব স্বাভাবিক, যেটা অলরেডি ব্যবহার করা হচ্ছিল এবং যেটা প্রয়োজনীয় সে জায়গাটা রাখতে কোনো সমস্যা নেই। নেক্সট বলা হয় এলিফ্যান্ট সাইজ। আমরা এটা নিয়েও আগে আলোচনা করেছি, যেহেতু আমাদের স্টেট এবং কেন্দ্র উভয়ের জন্যই একটা সংবিধান এবং আমাদের গোটা দেশ জুড়ে এত রকম বৈচিত্র্য, এই সব কিছুকে যদি আমাদেরকে একটা জায়গায় ধরতে হয়, সাইজ খুব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। নেক্সট বলা হয় যে আইনজীবীদের স্বর্গরাজ্য, কারণ যে গণপরিষদে যারা ছিলেন তাদের বেশিরভাগ লোকজনই ছিলেন আইনজীবী, সেই কারণে এটাকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেও সমালোচনা করা হয়। কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি যে কনস্টিটিউশন একটা কমান্ড, একটা ফোর্স, যেটাকে জনকল্যাণের কাজে ব্যবহার করা হয়, এবং যে কনস্টিটিউশনাল মোরালিটিটা সেটা সকলকে মেনে চলতে হয়। সেটা সরকারকে, সেটা জনগণকে, কোনো লয়ার বা জুডিশিয়ারি, সকলকে এই কনস্টিটিউশনাল মোরালিটি মেনে চলা প্রয়োজন। এবং আমরা বুঝতে হবে যে কনস্টিটিউশন কোনো বই নয়, এটা হচ্ছে একটা লিভিং অ্যান্ড ব্রিদিং ডকুমেন্ট। তাহলে আমরা দুদিনের ক্লাসে সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে মোটামুটিভাবে আলোচনা করে নিলাম এবং দেখে নিলাম তার কি কি ক্রিটিসিজম হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।